এখন বর্ষাকাল, তোমরা সবাই দেখতে পাচ্ছ আকাশে মেঘ, যখন তখন বৃষ্টি হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে। আবার এও দেখতে পাচ্ছ যে বৃষ্টির জল মাটির ওপর দিয়ে গিয়ে কোনো নদীতে বা কোনো জলাশয়ে গিয়ে পৌঁছচ্ছে। এই যে এত জলের প্রবাহ, কোথা থেকে এত জল আসছে, কোথায় বা এত জল যাচ্ছে, মেঘই বা কিভাবে সৃষ্টি হচ্ছে, বৃষ্টি বা কেন পড়ছে, এই সমস্ত বিষয়ের উত্তর খোঁজার জন্যেই আমাদের আজকের আলোচ্য বিষয় বায়ুমণ্ডল অধ্যায়ের অন্তর্গত আর্দ্রতা ও অধঃক্ষেপণ। এই বিষয়ে ক্লাস 8-এ মেঘ বৃষ্টি যে অধ্যায় ছিল সেখানে আমরা অনেকটাই জেনেছি। এবারে এই আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাব ক্লাস 10-এর এই উপএককের মাধ্যমে। আমাদের এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি বোর্ডে, সেটা হচ্ছে জলচক্রের একটি মডেল বলতে পারি, বা অনেকটা ধারণা মানচিত্রের মতন। এখানে দেখানো হচ্ছে যে এই যে আমরা আলোচনা করছিলাম যে এত জল কোথায় থেকে আসে এবং কোথায় বা এত জল যায়, সেই বিষয়টা এখানে একটা মডেল আকারে বা ধারণা মানচিত্রের মতন করে আমরা দেখানোর চেষ্টা করেছি। আমরা জানি পৃথিবীতে যত রকম প্রক্রিয়া হয় তার শক্তির উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে আগত যে সৌররশ্মি তা উত্তপ্ত করে জলভাগকে এবং স্থলভাগকে। জলভাগকে উত্তপ্ত করার ফলে সেখান থেকে বাষ্পীভবন হয়, আবার স্থলভাগের উদ্ভিদ থেকে হয় প্রস্বেদন এবং মাটি থেকে হয় বাষ্পীভবন। এই দুই মিলে বাষ্পীয় প্রস্বেদন। তাহলে বাষ্পীয় প্রস্বেদন এবং বাষ্পীভবন, এই দুইয়ের ফলে যে জলীয় বাষ্প তৈরি হয় তা অত্যন্ত হালকা, ফলে তা ঊর্ধ্বগামী এবং যত উপরে ওঠে শীতল হয়। শীতল হয়ে তার ঘনীভবন ঘটে, তার থেকে মেঘের সৃষ্টি হয়। মেঘ সম্পৃক্ত হলে তার থেকে অধঃক্ষেপণ হয়, যা বরফকণা বা জলকণা রূপে ভূপৃষ্ঠে এসে পড়ে এবং যার কিছু অংশ সরাসরি চলে যায় সমুদ্রে, কিছু অংশ পৃষ্ঠপ্রবাহ রূপে, পৃষ্ঠপ্রবাহ বলতে নদী বা বৃষ্টির জল, যা আবার সমুদ্রে গিয়ে পড়ে। আবার কিছু অংশ পড়ে জলাশয়, কিছু অংশ মৃত্তিকা এবং শিলাস্তরের উপরে। জলাশয় থেকে কিছুটা জল মাটির নিচ দিয়ে অন্তঃপ্রবাহে পৌঁছায়, আবার মৃত্তিকা এবং শিলাস্তরের মধ্যে দিয়েও কিছুটা জল অন্তঃপ্রবাহ, অর্থাৎ যা ভূপৃষ্ঠের নিচ দিয়ে যে জলের প্রবাহ রয়েছে সেই প্রবাহে, এই অন্তঃপ্রবাহ রূপে এই যে জল গেল সেটা অন্তঃপ্রবাহ রূপে হয় পৃষ্ঠপ্রবাহে এসে মেশে বা নদীতে এসে মেশে, বা সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে এবং সেই সমুদ্র থেকে জল আবার বাষ্পীভবন হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে আবার আমরা ফিরে এলাম, প্রথমে বাষ্পীভবন থেকে আমরা শুরু করে আবার আমরা ফিরে এলাম বাষ্পীভবনে। এইটাকে আমরা বলছি, এই সম্পূর্ণ বিষয়টাকে আমরা বলছি জলচক্র। বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে আমরা সরলভাবে বলে থাকি আর্দ্রতা, এবং এই আর্দ্রতাকে অনেকভাবে প্রকাশও করা যায়, যেমন চরম আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আর্দ্রতাকে আমরা যেভাবেই প্রকাশ করি সেটা কিন্তু নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট উষ্ণতায় উপরে নির্ভর করে। যেমন চরম আর্দ্রতা,
চরম আর্দ্রতা বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট আয়তনের বায়ুতে কত পরিমাণ জলীয় বাষ্প রয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ুতে 50 গ্রাম জলীয় বাষ্প প্রতি ঘন সেন্টিমিটারে রয়েছে। অর্থাৎ এই 50 গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার হচ্ছে চরম আর্দ্রতা সেই বায়ু, এবং চরম আর্দ্রতা প্রকাশ করা হয় প্রতি ঘন সেন্টিমিটারে। আবার আমরা যদি বিশেষ আর্দ্রতা বা স্পেসিফিক হিউমিডিটিতে আসি, চরম আর্দ্রতা হচ্ছে অ্যাবসোলিউট হিউমিডিটি, এটা হচ্ছে স্পেসিফিক হিউমিডিটি। অর্থাৎ একটা নির্দিষ্ট ওজনের বায়ুতে কি পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এটাকে প্রকাশ করা হয় প্রতি কেজিতে। অর্থাৎ 50 গ্রাম জলীয় বাষ্প রয়েছে 1 কেজি বায়ুতে। আবার আপেক্ষিক আর্দ্রতা আমরা সাধারণত প্রকাশ করি শতাংশে, কিন্তু আগে জানতে হবে যে আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বিষয়টা কি। নির্দিষ্ট পরিমাণ বায়ুতে নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে কত পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এবং সেই উষ্ণতায় সেই বায়ুর কত পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা রয়েছে, অর্থাৎ কত পরিমাণ জলীয় বাষ্প হলে সেই বায়ু সম্পৃক্ত হবে, তার অনুপাতকে বলে আপেক্ষিক আর্দ্রতা, এবং তা প্রকাশ করা হয় শতাংশে। এই যে আপেক্ষিক আর্দ্রতার কথা আমরা বললাম, যা কিনা শতাংশে প্রকাশ করা হয়, সেটি জলীয় বাষ্প বাড়লে বাড়ে এবং জলীয় বাষ্প কমলে কমে। মানে কোনো অঞ্চলে যদি জলীয় বাষ্পের পরিমাণ বাড়তে থাকে তাহলে স্বাভাবিকভাবে সেখানকার আর্দ্রতা বাড়বে এবং আপেক্ষিক আর্দ্রতাও বাড়বে। দ্বিতীয়ত, সাধারণত বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে এবং বায়ুর উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে। কিন্তু এই ব্যাপারটা একটু ব্যাখ্যার প্রয়োজন আছে। বায়ুর উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যায়। এবার যদি জলীয় বাষ্পের যোগান না থাকে তাহলে সেই বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে এবং যে পরিমাণ প্রয়োজন সেই বায়ুকে সম্পৃক্ত করার জন্য, তার মধ্যে একটা পার্থক্য তৈরি হবে। জলীয় বাষ্পের যোগান না থাকলে সেই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে। আবার যদি বায়ুর উষ্ণতা কমে তাহলে সেই বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে যাবে। ফলে যে পরিমাণ জলীয় বাষ্প সেখানে রয়েছে এবং যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন সেই বায়ুকে সম্পৃক্ত করার জন্য, তার মধ্যে পার্থক্য কমে যাবে। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা শতাংশ অনেক বেড়ে যাবে। এই বিষয়গুলি আমরা আরো পরে আবার আলোচনা করব। এই আপেক্ষিক আর্দ্রতা আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবহাওয়ার পূর্বাভাসে যে আর্দ্রতা বলা হয়, বায়ুর আর্দ্রতা যত শতাংশ, সেটা কিন্তু আপেক্ষিক আর্দ্রতার মাধ্যমেই দেখানো হয়। এবং এছাড়াও এই আপেক্ষিক আর্দ্রতা দেখেই আমরা আবহাওয়ার অস্বস্তি সূচক সেটাও আমরা বুঝতে পারি। কারণ গ্রীষ্মকালে যত পরিমাণ জলীয় বাষ্প থাকবে বায়ুতে, আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে, বায়ুর উষ্ণতার সঙ্গে আপেক্ষিক আর্দ্রতা যত বেশি হবে, তত অস্বস্তি বাড়বে।
এগুলি বিভিন্ন প্রকার হাইগ্রোমিটার, যার দ্বারা বায়ুর আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। ডান দিকে অ্যানালগ ও ডিজিটাল হাইগ্রোমিটার এবং বাঁ দিকেরটি শুষ্ককুণ্ড ও আর্দ্রকুণ্ড থার্মোমিটার, যাতে তাপমাত্রার পার্থক্য অনুযায়ী আপেক্ষিক আর্দ্রতা মাপা হয়। এটি সাইক্রোমিটার যন্ত্রের সঙ্গেও যুক্ত থাকে আপেক্ষিক আর্দ্রতা মাপার জন্য। আপেক্ষিক আর্দ্রতা যদি 100% হয়, তাহলে বুঝতে হবে যে বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে গেছে, আর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তার নেই। যে বিশেষ তাপমাত্রায় বায়ু জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, সেই বিশেষ তাপমাত্রাকে বলে শিশিরাঙ্ক। যখন বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কে পৌঁছয়, তখন জলীয় বাষ্প লীন তাপ ত্যাগ করে হয় জলকণা নয় বরফ কণায় পরিণত হয়। যদি শিশিরাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়, তাহলে জলকণা, আর যদি 0 ডিগ্রি বা তার কম হয়, তাহলে বরফ কণায় পরিণত হয়। বায়ুর উষ্ণতা যখন শিশিরাঙ্কে পৌঁছয়, তখন জলীয় বাষ্প লীন তাপ ত্যাগ করে কোনো একটি হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াসকে ভর করে, হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াস অর্থাৎ ধূলিকণা, লবণ কণা, ফুলের রেণু বা অন্য কোনো এরোসোল, তাকে আশ্রয় করে জলীয় বাষ্প হয় জলকণায় পরিণত হয়, নয় বরফ কণায় পরিণত হয়। এই প্রক্রিয়াকে বলে ঘনীভবন। যদি শিশিরাঙ্ক 0 ডিগ্রির বেশি হয়, তাহলে সেটা জলকণায় পরিণত হয়। যদি 0 ডিগ্রি বা তার কম হয়, তাহলে বরফ কণায় পরিণত হয়। এবারে আমরা দেখে নিই যে ঘনীভবনের বিভিন্ন প্রকারগুলো কি কি। শিশির, তুহিন, কুয়াশা, ধোঁয়াশা, মেঘ। শিশির কি? ভূপৃষ্ঠ সারাদিনই তাপ বিকিরণ করে, কিন্তু রাতের বেলায় সূর্যের অনুপস্থিতিতে তাপ বিকিরণের পরিমাণ বাড়ে, ভূপৃষ্ঠ অনেকটা বেশি শীতল হয় এবং ভূপৃষ্ঠ সংলগ্ন যা কিছু গাছপালা, বাড়ি, গাড়ি, যা কিছু খোলা আকাশের নিচে রয়েছে, তা অনেক বেশি শীতল হয়। এই শীতল যে সারফেসগুলো, এর উপরে যখন জলীয় বাষ্পের ঘনীভবন ঘটে, তখন তাকে আমরা শিশির বলি। এটা সাধারণত শীতকালে বা শীতকাল আসার আগে আমাদের এই পশ্চিমবঙ্গে আমরা হেমন্তকালে শিশির দেখতে পাই। এরপরে তুহিন আর শিশির প্রায় একই, কিন্তু তুহিন তখনই ঘটে যখন শিশিরাঙ্ক 0 ডিগ্রি বা তার কমে চলে যায়, 0 ডিগ্রি সেলসিয়াস বা তার কমে চলে যায়, তখন ওই শিশির বরফে পরিণত হয়। একে ইংরেজিতে বলে ফ্রস্ট। এবার আসি কুয়াশা। কুয়াশা কি না, ভূপৃষ্ঠ সংলগ্ন যে এয়ারোসোলগুলো রয়েছে, ভূপৃষ্ঠের কাছাকাছি যে এয়ারোসোলগুলো রয়েছে, তার উপরে যদি জলীয় বাষ্পের ঘনীভবন ঘটে, তখন তাকে আমরা বলি কুয়াশা। আর কুয়াশারই আরেকটা ফর্ম হচ্ছে ধোঁয়াশা, যেটা কিন্তু এক প্রকার বায়ু দূষণ। কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া ইত্যাদি থেকে যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি যে গ্যাসগুলো, এদের আশ্রয় করে যদি ঘনীভবন ঘটে, তখন তাকে আমরা বলি ধোঁয়াশা। আর শেষে মেঘ। কুয়াশা এবং মেঘ
এই দুটোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। কুয়াশা ভূপৃষ্ঠের কাছে হয় আর মেঘ ভূপৃষ্ঠ থেকে অনেকটা উঁচুতে হয়। একই প্রক্রিয়ায় ধূলিকণা বা অন্যান্য এয়ারোসলকে আশ্রয় করে যখন জলীয় বাষ্প লীন তাপ ত্যাগ করে এগুলিকে আশ্রয় করে জলকণা বা বরফকণায় পরিণত হয় এবং একই সঙ্গে পুঞ্জীভূত হয়ে ভেসে বেড়াতে দেখি, তখন তাকে আমরা বলি মেঘ। আর এই মেঘ থেকে যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে জলকণা বা বরফকণা পৃথিবীর দিকে নেমে আসে, তখন আমরা তাকে বলি অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের প্রকারগুলোকে একটু দেখি। অধঃক্ষেপণের প্রকার হচ্ছে বৃষ্টিপাত। অধিকাংশ অধঃক্ষেপণই বৃষ্টিপাত রূপেই আসে। তারপরে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত, বা আমরা পশ্চিমবঙ্গে যাকে ইলশে গুঁড়ি বৃষ্টি বলি বা ঝিরঝিরে বৃষ্টিও বলা যায়। এই বৃষ্টিতে যে জলকণা, সেই জলকণার ব্যাস অত্যন্ত কম। তারপর হচ্ছে স্লিট, তারপর শিলাবৃষ্টি, তারপর তুষারপাত। মেঘের মধ্যে একটি জলকণা আরেকটি জলকণার সঙ্গে মিশে এইভাবে ক্রমশ তারা আয়তনে বাড়তে থাকে এবং অবশেষে ভারী হয়ে তারা মেঘ থেকে নিচের দিকে মাধ্যাকর্ষণের টানে নেমে আসতে থাকে। একে আমরা বলি বৃষ্টিপাত। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এক প্রকার বৃষ্টিপাতই, কিন্তু এখানে যেটা বললাম যে এক একটা জলকণার ব্যাস অত্যন্ত কম, 0.5 মিলিমিটারের কম ব্যাস হলে তাকে আমরা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত বলি বা ইলশে গুঁড়ি বৃষ্টি বলি। এবং এই যে জলকণাগুলি, এটি বায়ুর মধ্যে একটা ভাসমান অবস্থায় থাকে বা জোরে হাওয়া দিলে এগুলো উড়ে যায়। এই ধরনের বৃষ্টিকে আমরা ড্রিজল বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বলি। এরপরে আসি স্লিট এবং শিলাবৃষ্টি। এ দুটি প্রায় একই রকমের। স্লিট সাধারণত শীতের দেশে শীতকালের আগে হয়ে থাকে। এখানেও বৃষ্টির সঙ্গে বরফকণা নেমে আসে, তবে বরফকণাগুলি আয়তনে ছোট। শিলাবৃষ্টির ক্ষেত্রে বরফকণা আয়তনে নানান রকম হতে পারে। মানে একটা ক্রিকেট বলের সাইজের বা তার থেকেও বড় আয়তনের শিলা পড়তে পারে শিলাবৃষ্টির সঙ্গে। তবে শিলাবৃষ্টি ঘটে, আমাদের দেশে শিলাবৃষ্টি ঘটে সাধারণত বসন্তকাল বলতে পারি বা গ্রীষ্মকালের আগে, যখন আমরা আমাদের দেশে বজ্রঝঞ্ঝা হয় বা কালবৈশাখী সময়ও আমরা অনেক সময় শিলাবৃষ্টি দেখতে পাই। এই ধরনের যে বৃষ্টি, এটা তৈরি হয় সেই সব মেঘ থেকে যে মেঘের উচ্চতা অনেক বেশি, যেমন কিমিউলোনিম্বাস মেঘ। ফলে কি হয়, উচ্চতা অনেক বেশি হওয়ার ফলে অনেকটা উঁচুতে বায়ুর তাপমাত্রা অনেক বা উষ্ণতা অনেক কম থাকার ফলে সেখানে জলীয় বাষ্প বরফকণায় পরিণত হয় এবং সেই বরফকণা নিচের দিকে নামতে নামতে আয়তনে ছোট হতে হতে যখন ভূপৃষ্ঠে এসে পড়ে, তখন তারা একটা নির্দিষ্ট আয়তনে থাকে। যদি আমরা পাহাড়ি অঞ্চলে যাই, যেখানে কিনা তাপমাত্রা অনেক কম থাকে, সেখানে অনেক বড় বড় শিল পড়ে, বা অনেক সময় আমাদের সমভূমি অঞ্চলেও যথেষ্ট বড় বড় শিল পড়তে আমরা দেখি। আর তারপরে হচ্ছে তুষারপাত, যেখানে শুধুই বরফকণা আকাশ থেকে পড়ছে। কখনো ভেজা তুলোর মতন বরফ, কখনো স্নো পেলেটস বা ওই শিলাবৃষ্টিতে যেমন শিলা থাকে, তুষার কণা, বরফের কণা, সেই ধরনের এসে পড়ে। নানান ধরনের তুষারপাত হতে দেখা যায়। এটা সাধারণত শীতল জলবায়ু অঞ্চলে বা উচ্চ পার্বত্য অঞ্চলে আমরা দেখতে পাই। আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্নতা দেখানো হয় অক্টাসের মাধ্যমে। এই প্রতীক চিহ্নটিতে একটি বৃত্তের সঙ্গে আকাশকে তুলনা করে 8 ভাগে, অর্থাৎ অক্টা যার থেকে এসছে, ভাগে ভাগ করা হয়
আকাশের যত অংশ মেঘাচ্ছন্ন বৃত্তের ততটা অংশ কালো করে দেওয়া হয়। এটি জুলাই মাসের ভারতের আবহাওয়া মানচিত্র। জুলাই অর্থাৎ বর্ষাকাল, তাই দেখা যাচ্ছে সর্বত্রই মেঘাচ্ছন্নতা অত্যন্ত বেশি, বিশেষ করে পশ্চিম উপকূল ও উত্তর পূর্ব ভারতে। মধ্য ভারতেও একটি নিম্নচাপকে কেন্দ্র করে মেঘাচ্ছন্নতা খুব বেশি। দেখব যে বিভিন্ন ধরনের বৃষ্টিপাত, বিভিন্ন ধরনের বৃষ্টিপাত বলতে একটি হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, একটি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, আরেকটি হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত। এই ঘূর্ণ বৃষ্টিপাতের আবার দুরকম হয়, একটা ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টিপাত, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিপাত। আমরা প্রথমে দেখব শৈলক্ষেপ বৃষ্টিপাত। সমুদ্র থেকে আগত উষ্ণ আর্দ্র বায়ু যখন কোনো পর্বতে বাধা পায়, তখন সেই বায়ু পর্বতের ঢাল বরাবর খুব দ্রুত ওপরে উঠতে থাকে। এই দ্রুত উত্থানের ফলে এই বায়ু শীতল হয় এবং একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে ঘনীভবন হয় ও মেঘ সৃষ্টি হয়। তাহলে আমরা দেখলাম কি, উষ্ণ আর্দ্র বায়ু পর্বতের ঢালে বাধা পেয়ে তার উত্থান ঘটল। উত্থানের ফলে বায়ু শীতল হলো এবং তার ঘনীভবন ঘটল। যে ঢাল বরাবর এই বায়ু উত্থান হয় সেই ঢালকে আমরা বলি প্রতিবাত ঢাল বা উইন্ডওয়ার্ড সাইড বা উইন্ডওয়ার্ড স্লোপ। এই ঢালেই যে মেঘ সৃষ্টি হয়েছে সেই মেঘ থেকে বৃষ্টিপাত ঘটে। এই ধরনের বৃষ্টিপাতকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। তার কারণ হচ্ছে শৈল অর্থাৎ পর্বতের প্রভাবে যে বৃষ্টিপাত। এই যে বায়ু যেটা উত্থানের ফলে শীতল হলো, সেই বায়ু এইদিকে, সেই বায়ু থেকে জলীয় বাষ্প ঘনীভবনের ফলে বৃষ্টিপাত হয়ে গেল প্রতিবাদ ঢাল। এবার সেই বায়ু শুষ্ক হয়ে অপর ঢাল দিয়ে নিচে নামতে থাকলো, সেই ঢালকে আমরা বলি অনুবাত ঢাল। নিচে যত নামতে আরম্ভ করলো, এই বায়ু যেটা নিচের দিকে নামছে সেটা শীতল শুষ্ক। যত নিচের দিকে নামছে এর উষ্ণতা বাড়ছে। উষ্ণতা বাড়লে কি হবে? এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। উষ্ণতা বাড়লে এর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জলীয় বাষ্পের যোগান নেই। ফলে কি হবে? রিলেটিভ হিউমিডিটি বা আপেক্ষিক আর্দ্রতা কমে যাবে, যার কারণে এই ঢালে বৃষ্টিপাত হবে না। তাই এই ঢালটিকে আমরা বলবো বৃষ্টির ছায় অঞ্চল। হবে না বা কম পরিমাণে হবে, বা প্রতিবাদ ঢালের তুলনায় অনেক কম বৃষ্টিপাত এখানে হবে। তাই এই অঞ্চলটি হচ্ছে বৃষ্টির ছায় অঞ্চল। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, ভারতের পশ্চিম ঘাটের পশ্চিম ঢালে
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টি হয় সেটি শৈলক্ষেপ বৃষ্টিপাতের একটি আদর্শ উদাহরণ। এখানে আমরা দেখতে পাচ্ছি কি না, যে পশ্চিমঘাট পর্বত সেটি আরব সাগরের খুব কাছেই অবস্থিত। এখানে সমুদ্র এবং পর্বত দুটোই খুব কাছে অবস্থিত, এবং পশ্চিমঘাটের যে পূর্ব ঢাল বা দাক্ষিণাত্যের যে মালভূমি অঞ্চল, সেই অঞ্চল হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। এবার যদি আমরা মেঘালয় মালভূমির কথা বলি, মেঘালয় মালভূমি কিন্তু একই প্রকার বৃষ্টিপাত পায়, শৈলক্ষেপ বৃষ্টিপাত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা থেকে। কিন্তু মেঘালয় মালভূমি পশ্চিমঘাটের মতন সমুদ্রের অত কাছে নয়। বঙ্গোপসাগর এবং মেঘালয় মালভূমির মাঝখানে বিস্তীর্ণ সমভূমি অঞ্চল রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের। কিন্তু এই যে বিস্তীর্ণ সমভূমি, তার উপর দিয়ে যে এই উষ্ণ আর্দ্র বায়ু প্রবাহিত হচ্ছে, সেটি হঠাৎ বাধা পাচ্ছে মেঘালয় মালভূমি। আমরা জানি যে মালভূমির ঢাল অত্যন্ত খাড়া হয়। এই অত্যন্ত খাড়া ঢালে হঠাৎ বাধা পাচ্ছে, এবং হঠাৎ বাধা পাওয়ার ফলে তার উত্থান খুব দ্রুত হচ্ছে, এবং তার ফলে আমরা জানি যে মেঘালয়ের চেরাপুঞ্জি, মৌসিনরাম এসব অঞ্চলে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। সুতরাং সমুদ্রকে যে খুব কাছে থাকতে হবে তা নয়, তবে উষ্ণ আর্দ্র বায়ু যেটা সমুদ্র থেকে আসছে তার সামনে বাধাস্বরূপ একটি পর্বত বা মালভূমি বা একটি উচ্চভূমি থাকতে হবে এবং সমকোণে অবস্থিত হতে হবে, তবেই শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটবে। এবারে আমরা দেখব পরিচলন বৃষ্টিপাত। পরিচলন বৃষ্টিপাতে কি হয়? পরিচলন বৃষ্টিপাত সেই সমস্ত অঞ্চলে হয় যেখানে দিনের বেলা প্রচণ্ড উত্তাপ, এবং সেই উত্তাপের ফলে সেই অঞ্চলে সমুদ্র বা জলাশয় ইত্যাদি থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তৈরি হয়, এবং সেই জলীয় বাষ্প যেহেতু হালকা, খুব দ্রুত অনেকটা স্তম্ভের আকারে উপর দিকে উঠতে থাকে। এখানে আমরা দেখছি যে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু অনেকটা এরকম স্তম্ভের আকারে, বা আমরা বলতে পারি যে একটা অদৃশ্য বায়ুস্তম্ভ তৈরি হয়, যার ফলে বজ্রগর্ভ কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয়, এবং দিনের শেষে অর্থাৎ বিকেলের দিকে প্রচুর বৃষ্টিপাত হয়, এবং পরিচলন স্রোত এর ফলে এই বৃষ্টিপাত হয়। সেই পরিচলন স্রোত আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বগামী উষ্ণ আর্দ্র বায়ু যেটা শীতল হয়ে আবার নিচের দিকে নেমে আসছে, এবং নিচের দিকে নেমে আসার পথে আবার উষ্ণ হয়ে আবার ওপর দিকে উঠছে। এই যে বায়ুর উষ্ণ আর্দ্র এবং শুষ্ক শীতল বায়ুর যে চক্রাকার প্রবাহ, এটাকেই আমরা পরিচলন স্রোত বলি, এবং সেই জন্যেই এই ধরনের বৃষ্টিপাতের নাম হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। এই ধরনের বৃষ্টিপাত সাধারণত নিরক্ষীয় অঞ্চলেই ঘটে। এছাড়াও ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলের উপকূল ভাগে আমরা এই ধরনের বৃষ্টিপাত অনেক সময় দেখতে পাই, তবে প্রধানত নিরক্ষীয় অঞ্চলে ঘটে, এবং যেহেতু বিকেলে বা অপরাহ্নে হয়, সেই জন্য এই বৃষ্টির একটা নাম আছে 4 o'clock রেনফল। এবারে আমরা দেখব ঘূর্ণ বৃষ্টি। আগেই আমরা বলেছি যে ঘূর্ণ বৃষ্টি দু ধরনের হয়, একটা ক্রান্তীয় ঘূর্ণ বৃষ্টি, একটা নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টি। ক্রান্তীয় অঞ্চলে যে ঘূর্ণ বৃষ্টি হয় সেটা উৎপত্তি হয় উষ্ণ সমুদ্রের উপর। উষ্ণ সমুদ্রের উপরে নিম্নচাপ তৈরি হয়, এবং সেই নিম্নচাপ যদি ক্রমশ গভীর হতে থাকে, তখন এই নিম্নচাপ একটি স্তম্ভের আকারে অবস্থান করে। সেই স্তম্ভকে ঘিরে যে উষ্ণ আর্দ্র বায়ু নিম্নচাপের দিকে ধেয়ে আসে, সেই স্তম্ভকে ঘিরে
ঘূর্ণায়মানভাবে উপর দিকে উঠতে থাকে এবং উপর দিকে ওঠার ফলে তার উষ্ণতা কমে, ঘনীভবন হয় এবং বৃষ্টিপাত হয়। এটি সাধারণ নিম্নচাপ হতে পারে, গভীর নিম্নচাপ হতে পারে এবং এই নিম্নচাপ ক্রমশ গভীর হতে হতে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সুতরাং ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি অনেক সময় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়। তাতে প্রচণ্ড গতিসম্পন্ন বায়ু এবং প্রচুর বৃষ্টিপাত হয়, তবে এর স্থায়িত্ব তুলনামূলকভাবে কম। প্রচুর বৃষ্টিপাত হয়। এবারে আসি নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি, যাকে সীমান্ত বৃষ্টিপাতও বলা হয় বা ইংরেজিতে ফ্রন্টাল রেইনফল বলা হয়। এখানে কি হয়, এই ধরনের ঘূর্ণবৃষ্টি ভূপৃষ্ঠের ওপরেও হতে পারে, আবার সমুদ্রের ওপরেও হতে পারে। এখানে দুটি ভিন্ন ধর্মী বায়ুস্রোত পরস্পরের মুখোমুখি আসে। একটি ভারী শুষ্ক শীতল বায়ু, একটি হালকা উষ্ণ আর্দ্র বায়ু। যখন এই দুটি বায়ুস্রোত সামনাসামনি আসে, তখন এই শীতল বায়ু ভারী হওয়ার জন্য নিচের দিকে নামতে থাকে এবং সেই ঢাল বরাবর হালকা উষ্ণ আর্দ্র বায়ু উপর দিকে উঠতে থাকে। উপর দিকে উঠলে শীতল হয়, শীতল হয়ে ঘনীভবন ঘটে, মেঘ সৃষ্টি হয় এবং তার থেকে বৃষ্টিপাত হয়। যে অদৃশ্য রেখা বরাবর শীতল বায়ু নিচের দিকে নামে এবং ঊর্ধ্বগামী হালকা উষ্ণ আর্দ্র বায়ু উপর দিকে ওঠে, সেই অদৃশ্য রেখাকে বলা হয় সীমান্ত বা ফ্রন্ট। এই কথাটি নেওয়া হয়েছে দুটি ভিন্ন ধর্মী সৈন্যদল যদি মুখোমুখি আসে, যেখানে মুখোমুখি আসে তাকে বলা হয় ফ্রন্ট। সেই ফ্রন্ট বা সেই সীমান্ত বরাবর এই বৃষ্টিপাত হয় এবং সেই জন্য এই অদৃশ্য যে রেখা বরাবর এই ঘটনাটি ঘটে তাকে ফ্রন্ট বা সীমান্ত বলা হয়। এই ধরনের বৃষ্টিপাত অনেক দীর্ঘস্থায়ী, তবে ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টির তুলনায় বৃষ্টিপাতের পরিমাণ কম, বায়ুর গতিবেগ কম। তবে যেহেতু নাতিশীতোষ্ণ অঞ্চলে প্রধানত হয়, এর থেকে তুষারপাতও হয় অনেক সময়। এটি একটি বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র বা রেন গেজ। ভারতের বৃষ্টিপাতের বণ্টন দেখা যাচ্ছে এই মানচিত্রে। বৃষ্টিপাতের পরিমাণ নির্দেশক অঞ্চলগুলিকে পৃথক করেছে যে রেখাগুলি, সেগুলি হচ্ছে সমবর্ষণ রেখা, যা সমপরিমাণ বৃষ্টিপাতযুক্ত স্থানগুলিকে যোগ করে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।